ভোট গ্রহণ শেষ, কয়েকটা জায়গায় পুনর্নির্বাচন, দক্ষিণ 24 পরগনায় সেটাও শেষ, শুধু বাকি ভোট গণনা। তার আগে বড় রকমের ছক তৈরি করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ভিতরেই এখন পিসি ভাইপো কি করতে চলেছে তা নিয়ে নজর। কেন কেন তৃণমূলের লোকেরাই পিসি ভাইপোর দিকে এত নজর রাখছেন সেটা আজকে আপনাদের আমি একদম স্পষ্ট করে বলে দেবো। তার সঙ্গে আমি বলবো, ফল গণনা শুরু হবার আগে, এত আগে কেন পিসি ভাইপো একান্তে বৈঠক করলেন? কিসের ভয়? কেন তারা এত হেরে যাবার ভয়টা পাচ্ছেন? তারা কি করে বুঝে গেলেন? আসলে তারা সবার আগে বুঝতে পেরেছেন, অনেক দিন আগেই বুঝতে পেরেছেন, তার জন্য প্রস্তুতি ছিল। কিন্তু একটা শেষ রক্ষার চেষ্টা পিসি ভাইপো মিলে করছিলেন, যে এত বড় এবং ফুলে ফেপে ওঠে যে ব্যবসা, এই ব্যবসাটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। তৃণমূল মানে তো একটা পেশা, সেই পেশায় যারা আছেন তাদেরকে বাঁচিয়ে না রাখলে এই পেশা যারা তৈরি করেছেন, যে পরিবার তৈরি করেছে, তারা টিকবেন কি করে? তার জন্য এখন নানা রকম ছক হচ্ছে। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি, নবান্নের সেই সব গোপন ফাইল যেগুলো আইপ্যাকের দপ্তরে লুকিয়ে রাখা ছিল, এবং আইপ্যাক দপ্তরে ইডি হানার দিন, যেদিন স্বয়ং মুখ্যমন্ত্রী সততার প্রতীক সেগুলো চুরি করে নিয়ে এসে আবার গোপনে রেখেছেন, এখন সেগুলোকে আরো গোপন আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে নবান্নেও কিছু কিছু ফাইল আছে যেগুলো সরিয়ে ফেলা হতে পারে বলে তৃণমূলের অন্দরে আলোচনা, আমলারাও আলোচনা করছেন। কিন্তু কেউ সঙ্গে নেই, কেউ পাশে নেই। যে দু চারজন আছেন তাদের এখন নবান্নে পা রাখাই মানা। এইসব নিয়েই আজকে আমি আলোচনা করব, অনেক খবর জানাবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে? এখন সুপ্রিম কোর্টে চর, তার আগে হাইকোর্টে চর, গণনা ভেস্তে দেওয়ার, বানচাল করার জন্য একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা, এবং এসবের পেছনে আসলে পিসি ভাইপো কি চাইছেন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। আপনাদের বলি, তৃণমূল এখনো আছে তো সরকারে কয়েকটা দিন হলেও, কিন্তু এখন আর তৃণমূল বলে কিছু নেই, এখন হয়ে গিয়েছে পিসি ভাইপো। কারণ তৃণমূলের বাকি নেতারা বুঝে গিয়েছেন এখন ওই পরিবার কি করবে, কার হাতে ক্ষমতা চলে যাবে, সেই ইকুয়েশন এখন থেকে শুরু হয়ে গিয়েছে। ভোট গণনায় যে কর্মীরা থাকবেন তাদের নিয়ে যে ভার্চুয়াল মিটিং, তার জন্য ভাইপোকে উজিয়ে পিসির বাড়ি আসতে হতো না। পদলেহনকারী মিডিয়াগুলো কালকে লিখেছে যে ভোট গণনা কেমন করে হবে তা নিয়ে আলোচনা করার জন্যই নাকি দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেছেন পিসি ভাইপো। আসলে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়েছে, সেসব অন্য সময় বলা যাবে। আপাতত বলি, গোপন ফাইল সরিয়ে ফেলার একটা ছক, প্ল্যান তৈরি শুরু হয়ে গিয়েছে। অনেকের বিশ্বাস হবে না, কিন্তু এটা যখন আগে থাকতে বলতাম তখনও তো যারা বিশ্বাস করেননি তারা তো নিজের চোখে দেখেছেন যে আইপ্যাকের দপ্তর থেকে রাজ্য সরকারের ফাইল বেরিয়ে এসেছিল। আইপ্যাক তো রাজ্য সরকারের কেউ ছিল না। আইপ্যাক তৃণমূল কংগ্রেস নামক একটি আঞ্চলিক দলের, যার সর্বভারতীয় তকমা ছিল কোনো এক সময়, তার পরামর্শদাতা। ভোটে কি করে জিততে হবে, কোথায় কারচুপি করতে হবে, পুরোটাই টাকা পয়সার বিনিময়ে, টাকা পয়সার খেলা। কিন্তু প্রশান্ত কিশোর যখন এখান থেকে চলে যান, যাওয়ার আগে বলেছিলেন 100 আসন যদি বিজেপি পায় তিনি ছেড়ে দেবেন, রাজনীতি করা ছেড়ে দেবেন, সেফোলজি করা ছেড়ে দেবেন। কিসের জন্য বলছিলেন? তিনি জানতেন গণনার পরিকল্পনা। আপনাদের এই যে তৃণমূল এত ভয় পাচ্ছে, মানে পিসি ভাইপো এত ভয় পাচ্ছে, তার জন্য বলি, আপনারা জানেন যে বেশিরভাগ সমীক্ষা তৃণমূলকে পিছিয়ে রেখেছে। বিজেপি খুব সহজে, দু একটা বাদ দিলে, বিজেপি খুব সহজে সরকারে চলে যেতে পারে বলে বড় বড় সংস্থারা বলে রেখেছে। আমি তো বলেইছি, পিনাক্কি বলছে, একের পর এক আমি সমীক্ষার রিপোর্ট আপনাদের দেখিয়েছি, অন্যদের রিপোর্টও দেখিয়েছি। কিন্তু সবচেয়ে বেশি ভরসার রিপোর্ট হচ্ছে 7টা বাজারের রিপোর্ট। দেখুন, আমি এই কথাগুলো বলে কাউকে 7টায় টাকা বিনিয়োগের কোনো প্রেরণা দিচ্ছি এরকম কোনো ভাবার কারণ নেই। আমি নিজেও 7টা খুব ভালো বুঝি না, যেটুকু বুঝি সেটুকু পড়াশোনা করেছি, খোঁজ খবর নিয়েছি। অতীতে একটি পত্রিকার জন্য আমি টাকার নেশা এবং টাকা এবং নেশা এই দুটো সম্পৃক্ত তা নিয়ে আমার একটা বড় গবেষণালব্ধ লেখা আছে। সেটার কাজ করতে গিয়ে রেসের মাঠ থেকে কলকাতায় এখনো বৃষ্টির কতটা হবে তার উপরেও এখন জুয়া চলে, এরকম নানা রকম জুয়ার কাজ করতে গিয়ে কলকাতার একজন
সাট্টাবিদ, তার সাথে আমার আলাপ হয়েছিল, তার সঙ্গে আমি কথা বলি। তিনি আমাকে বলেন যে দেখুন, সাট্টার যে হিসাব, সেই হিসাব খুব ভেবে চিন্তে করা হয়, কারণ যারা টাকা লাগাচ্ছেন তারা কিন্তু বিনিয়োগ করছেন, তারা রিটার্ন চান। আমি বিজেপিকে ভালোবাসি, তাই জন্য বিজেপিকে বাড়িয়ে দিয়ে সাট্টার বাজারে আমি টাকা বিনিয়োগ করবো, এটা হয় না। যার জেতার সম্ভাবনা রয়েছে তার ওপরেই সাট্টায় টাকা বিনিয়োগ হয়। সবচেয়ে বড় যে সাট্টার বাজার, সেটা তো রাজস্থানের, আপনারা জানেন, ফলৌদি সাট্টা বাজার। সেখানকার হিসাব প্রথম দিকে তৃণমূলকে এগিয়ে রাখলেও এখন তৃণমূলে কোনো বিনিয়োগ নেই, যাবতীয় বিনিয়োগটা বিজেপি জিতলে তার উপরে বিনিয়োগ হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসছে বলে। তারা কিন্তু এখনো পর্যন্ত যা শেষ রিপোর্ট পাওয়া গেছে, এটা তো খুব গোপন, ভারতের সাট্টা বেআইনি, তার মধ্যেও চলে, খবর বেরিয়ে আসে, তাতে 150 থেকে 160টা আসন বিজেপি পেতে পারে। এরপরে দিল্লির সাট্টা বাজার, সেখানে আবার শুনেছি বিদেশের লোকেরাও বিনিয়োগ করেন। এছাড়া আরেকটা পলি মার্কেট বলে একটা অনলাইন মার্কেট আছে, সেখানেও এবার পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে সাট্টা চলছে। সেটা ডলারে পাউন্ডে কেনা বেচা হয়, সেটা ভারতে নিষিদ্ধ, কিন্তু অন্যান্য অনেক দেশে যেখানে সাট্টা বা লটারি নিষিদ্ধ নয়, আমার দেশে লটারি নিষিদ্ধ নয়, অনেক রাজ্যে নিষিদ্ধ, পশ্চিমবঙ্গে যেমন লটারি চলে, তারও অনেক বড় ইতিহাস আছে, কোনো এক সময় বলা যাবে। আমি ওই লেখাটির জন্য কাজ করতে গিয়ে এই লটারি, বাম আমলের লটারি, এখনকার ডিয়াল লটারি, সাট্টা ইত্যাদি নিয়ে আমি তখন একটু খোঁজ খবর পড়াশোনা করতে হয়েছিল, দীর্ঘদিন করে তারপর লেখাটা লিখেছিলাম। তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই যে টাকা যারা বিনিয়োগ করেন তারা হিসেব করে করেন না। তো আমি বললাম, আগের বার তো সাট্টা বাজারের হিসেব মেলেনি, তাহলে মানুষ আবার কেন সাট্টা বাজারে টাকা বিনিয়োগ করছেন? তিনি বললেন, এই যে অন্য সমীক্ষা, তার উপর নির্ভর করে সাট্টা বাজার টাকা বিনিয়োগ হয় না। সেখানে টাকা বিনিয়োগ যারা বিনিয়োগ করছেন, যেমন শেয়ার যারা কেনেন, যারা বোঝেন, তারা জানেন কখন কোনটা কিনতে হবে, কখন কোনটা বেচতে হবে, সেই মতো। গতবারেও সাট্টা বাজারের হিসাবে বিজেপির দর বেশি ছিল, কিন্তু সাট্টা বাজারে যারা বিজেপিতে টাকা লাগিয়েছিলেন তারা ভাবতে পারেননি কাউন্টিংয়ে এত বড় গোলমাল হবে। ফলে প্রচুর লোকসান হয়েছিল তাদের, যারা বিজেপিতে টাকা লাগিয়েছিলেন। আর যারা তৃণমূলে টাকা লাগিয়েছিলেন তারা লোকসান হবে ধরে রেখেছিলেন, কিন্তু তাদের বিপুল লাভ হয়েছিল। শুনেছি ওখানে যত টাকা বিনিয়োগ করা হয় তার 9 গুণ রিটার্ন পাওয়া যায় যদি মিলে যায়। তাই হোক, আমাদের রেসের মাঠেরও নানা নিয়ম আছে, কখনো বলা যাবে। কিন্তু এবার সাট্টা বাজারে যারা বিনিয়োগ করেছেন তারা ভেবে চিন্তে করেছেন, তাদের ভাবনার মধ্যে এটাও কাজ করেছে যে কমিশন এত ভালো নির্বাচন করিয়েছে, সে গণনাটাও খুব ভালো করবে। তাই তাদের ভাবনায়, তাদের অঙ্কে যে এগিয়ে আছে, তার উপরেই বিনিয়োগটা হয়েছে। ফলে আগেরবার লোকসান হলেও এবার লাভের কথা ভেবেই নাকি সাট্টা বাজারে বিনিয়োগ চলছে। আবার বলছি, আমি সাট্টা নিয়ে এতখানি আলোচনা করলাম মানে কাউকে বলছি না, কারণ এটা ভারতে বেআইনি, এ বিষয়ে কারো মাথা না ঘামানোই ভালো। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিটা, মানে এখনো পর্যন্ত চলা যে রাজনীতি, সেটা বুঝতে গেলে সাট্টা বাজার নিয়ে একটু মাথা ঘামাতেও হবে। দেখুন, সাট্টা বাজারে যেমন টাকা বিনিয়োগ করা হয়, টাকা থেকে রিটার্ন আসবে, লাভ আসবে, যে কোনো বিনিয়োগেই নিয়ম। আমরা ব্যাংকে টাকা রেখেও সেটা সঞ্চয় যেমন হবে, কতটা সুদ পাওয়া যাবে আমরা ভাবি, তার জন্য আমরা টাকাটাকে অনেক সময় ফিক্সড ডিপোজিট করি, কেউ মিউচুয়াল ফান্ডে দেন, কেউ শেয়ার কেনেন ইত্যাদি, কেউ বন্ড কেনেন, কেউ ফিক্সড ডিপোজিট করেন ইত্যাদি আছে। তৃণমূলেও তো এই সাট্টা বাজারের মতোই টাকা বিনিয়োগ চলে। তৃণমূলের যত নেতা নেত্রী যারা ভোটে টিকিট পেয়েছেন তারা সকলে বিনিয়োগ করেছেন, তাই তাদের নজর রাখতে হয় পিসি ভাইপো কি করছে। কারণ এই বাজারটার যে কোম্পানি, সেই কোম্পানিটা তো কালীঘাটের ঠিকানায়, সেই ঠিকানায় কি কি হচ্ছে তার দিকে নজর রাখতে হয় নেতাদের। তারপরে এই সাট্টা বা এই ধরনের যে জুয়ার বাজার, সেখানে না অনেক জল্পনা, অনেক কল্পনা, অনেক ইঙ্গিত, এসবের উপরেই নির্ভর করতে হয়, কারণ বিষয়টা অবৈধ। আবার রাজনৈতিক দলের নামে কোনো পেশা চললে সেটাও তো বৈধ নয়। তাই তো এই যে পেশা, আমি তৃণমূল করি, আমি এত টাকা লাগিয়েছি, আমি যদি জিতি তাহলে আমি এত টাকা ঘরে আনবো, আমি যদি মন্ত্রী হই তার জন্য বেশি লাগিয়েছি, আমি তাহলে এত টাকা ঘরে আনবো। আবার যখন আমি টাকাটা ঘরে আনবো তখনও আমাকে এতটার ভাগ দিতে হবে, সব হিসেব করেই তৃণমূলটা করতে হয়। সকলে নয়, ব্যতিক্রম তো সব জায়গায় থাকে, কিন্তু ব্যতিক্রম কোনো মানে সত্যকে অসত্য করে দেয় না, এটা আমরা জানি। আসলে তৃণমূলের এই যে নেতারা, এই নেতারা কেউ মানতে চাইছেন না যে পিসি আর ভাইপো মিলে শুধু শুধু আলোচনা করে ঠিক করলেন যে আমাদের কি হবে।
কি করতে হবে গণনায়, ওটা তো সবাই জানে। গণনার দিন বিজেপি যেমন নির্দেশ দিয়েছে, আমি আপনাদের জানিয়েছি, তেমন করে তৃণমূলেরও নির্দেশ থাকবে। দেখো বাবা, গত বছর তোমাদের হয়ে আইপ্যাক সব করে দিয়েছিল, এবার তো থাকবে না, তাই তোমরা সুচ ফোটানোর কাজ, ওই সেফটি পিন ফোটানোর কাজটা নিজেরা করবে, শেষ অবধি থাকবে, মাথা গরম করবে না, কিন্তু অপরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, এসব তো নির্দেশ, সেটা তো কোনো মিটিংয়ের মাধ্যমে দেওয়া হবে না, সেটা তো গোপনে হুইসপার ক্যাম্পেনে সেই নির্দেশটা চলে যাবে। বিজেপিও প্রকাশ্যে করেনি তো, ছোট 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 বৈঠক করে সবাইকে বোঝাচ্ছে যে কিভাবে কাউন্টিং হবে, তার ট্রেনিংও চলছে, বিধায়কদেরও ট্রেনিং নিতে হচ্ছে। কিন্তু তৃণমূল এই যে ভোট গণনা এবং তার আগে ভোট পরিচালনা, এই গোটা প্রক্রিয়াটায় গত 15 বছর ধরে যে হারে দুর্নীতি করেছে এবং অসৎ উপায়ের ওপর নির্ভর করেছে, তাই আজ সৎ উপায়টাকে ভয় পাচ্ছে। ভয় পাওয়া স্বাভাবিক। দেখুন, বাড়তি ভোট, যে বাড়তি ভোটটা পড়েছে, প্রায় প্রতিটি বিধানসভায় 10,000 করে বেশি ভোট পড়লো, এরা কারা, কাদের ভোট দিল? যারা কখনো ভোট দিতে বেরোন না, তারা কেন ভোট দিতে গেলেন? তারা কি উল্টে দিতে চাইছেন? এতদিন বলছিলেন যা চলছে চলুক, পাশের বাড়িতে আগুন লেগেছে, আমার তো কিছু হয়নি, তারা কি ভোট দিতে গেলেন? হ্যাঁ, তারা গেছেন। এই অঙ্কটা বুঝতে পেরেছেন দিদিমণি, বুঝেছেন ভাইপো বাবু? মহিলা ভোট, তাদেরকে আমরা টাকা বাড়িয়েছি, কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়েই কি শুধু খুশি করা যায়? বারবার বলেছি, বাংলার নারীকে এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের লোভে তারা ভোট দিচ্ছেন, ভোটের মত বদলাচ্ছেন, এটা ভাবা ঠিক হবে না। তারা তো সন্তানকে ভালোবাসেন, যাকে জন্ম দিয়েছেন, যাকে বুকের দুধ খাইয়ে বড় করেছেন, লেখাপড়া শিখেছেন, তিনি অন্য রাজ্যে থাকেন। মায়ের জ্বর হলে সন্তানের হাতটা কপালে আসে না, সন্তানের জ্বর হলে মা কপালে একটু হাত বুলিয়ে দিতে পারেন না। এই আবেগ এই ভোটে কাজ করেছে। যুব ভোট, এই যে নতুন ভোটার যারা হলে, নতুন প্রজন্মের যে ভোটার, তারা কি দেখেছে? তাদের দাদাদের দিদিদের অন্য রাজ্যে চাকরির সন্ধানে যেতে হয়েছে, আমাকেও কি যেতে হবে? তারা হিসেব মিলিয়েছেন, তারা নেট ঘেটে দেখেছেন কোন রাজ্যের কি অবস্থা, কোন রাজ্যের ছেলেমেয়েরা বেশি বাইরে যায়। সবাই চায় হায়দ্রাবাদে বেঙ্গালুরুতে চাকরি করব, সবাই চায়। আবার সবাই এই গল্পটাও জানে ঘর ছেড়ে বাইরে গিয়ে চাকরি করার কষ্ট কি, বাঙালির ছেলের দুটি ডাল ভাত না পাওয়ার কষ্ট কি, মানে মায়ের হাতের ডাল ভাত, নিজের রান্না করা খাবার কেমন লাগে আমরা জানি, যারা আমরা বাইরে একা থেকে কাজ করেছি। অত সুখের নয় জীবনটা। কোন ডালে কি ফোড়ন দিতে হবে, কোন মাছে কি মশলা দিতে হবে, সেটা যতই ইউটিউবে থেকে শেখা যাক, মায়ের হাতের রান্না হয় না তো, বাড়ির রান্না হয় না, হোটেলে খেতে হয়, জোম্যাটো সুইগি অর্ডার দিয়ে খেতে হয়। সুতরাং তারা এই কষ্টের কথাটাও জানেন, তারা ভোট দিয়েছেন। এবার ভোটে না মানুষের বুদ্ধির থেকে হৃদয় বেশি কাজ করেছে বলে আমি বিশ্বাস করি। দেখবেন, আমরা তো তবু ইউটিউব একদম চ্যানেল তৈরি করে ইত্যাদি করে আমরা বসে প্রতিদিন মানুষকে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু অনেক মানুষ ফেসবুকে রিল বানিয়ে ছোট ছোট করে নিজের বক্তব্য জানিয়ে চলেছেন। এই সব কিছু কিন্তু তারা ভয় না পেয়ে করছেন। কেন? তাদের মাথা বলবে যেটা করিস না, ভোটের পর মার খেতে হবে, ঘর ছাড়া হতে হবে, কিন্তু হৃদয় বলেছে, আবেগ বলেছে কর, তুই যখন পারিস তুই বল, হৃদয় বলেছে। পরিযায়ী ভোট, আমি বিশ্বাস করি না এত টাকা খরচ করে পরিযায়ীরা এই রাজ্যে এলেন শুধু নিজের নামটা যাতে ভোটার লিস্টে থেকে যায় এই মিথ্যাটার ওপর বিশ্বাস করে। না, যারা বাইরে কাজ করেন তারা বেশি খোঁজ খবর রাখে, তাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তারা শুধু এর জন্য এই রাজ্যে ছুটে আসেননি ভোটের সময় কাজ ছেড়ে অর্থ খরচ করে, তারা এসেছিলেন হয়তো পরিবর্তনের জন্য। এটা তৃণমূল বুঝতে পারছে, বেশি করে পিসি ভাইপো বুঝতে পারছেন। মুসলিম ভোট সেই ওয়াকফের কাণ্ড থেকে শুরু করে হুমায়ুন কবির, এই রাজ্যে তিনটে, একটি হয়ে গেছে, আরো দুটো মন্দির বানানোর চেষ্টা, আর একটা মসজিদ বানানোর ক্ষেত্রে রাজ্য সরকার বাধা না দিলেও হুমায়ুন কবিরকে বরখাস্ত করে দিল। এটা মুসলিম সমাজের একাংশ মেনে নিতে পারেনি। তারা বিজেপিকে ভোট দেবে না, কিন্তু তারা তৃণমূলকেও দেবে না। শিক্ষিত মুসলিম সমাজ, যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়েন না, তারা জানেন সরকারি স্কুলের কি অবস্থা, এসএসসির নিয়োগ, প্রাথমিকের নিয়োগ তাদের ভাবাচ্ছে। কলকাতার বেশিরভাগ কলেজে এবার, আমি দায়িত্ব নিয়ে বলছি, খোঁজ নিন,
সব বিভাগের সব আসন পূর্ণ হয়নি, কারণ কলকাতায় যারা পড়াশোনা করতে যান মফস্বল থেকেও তারা অন্য রাজ্যে বেটার লেখাপড়া হবে ভেবে চলে গেছেন। এটা বাস্তব সত্য। সবচেয়ে বড় চিন্তা কোথায় জানেন? দুপুর গড়িয়ে বিকেল হবার পর 3টে থেকে সন্ধ্যে 6টা যে জাল ভোট তৃণমূল দেয়, যারা ভোট তখনও অবধি দিলেন না তাদের ভোটটা যে ফেলে দেয়, সেই ভোটটাই এবার ফেলা যায়নি। এই ভোটের পরিমাণ প্রায় 10%। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়। তাই তো নবান্নের সেই সব ফাইলগুলো না, যখন আইপ্যাক বুঝেছিল এই ধরনের একটা ভোট হতে চলেছে, আমি আপনাদের দেখিয়েছিলাম আইপ্যাকের সেই রিপোর্ট যে জেতা 70টি আসন হারাতে পারে তৃণমূল। এইসবগুলি যখন বলা হয়েছিল তখন থেকে এই ফাইল সরানোর কাজ শুরু হয়। এখন সেই ফাইলকে আবার অন্য কোথাও নিয়ে যেতে হবে, অন্য কোথাও, অন্য কোনোখানে। আর এই ব্যাপারে ভ্যানিশ করা এবং ভ্যানিশ হওয়া, এই দুটো ব্যাপারে ভাইপো বাবু অত্যন্ত দক্ষ। অনেকবার তিনি এই কাজ করেছেন। তাই ভোট গণনার আগে স্ট্রং রুমের দিকে যেমন নজর রাখতে হবে, তেমনি নজরদারি রাখতে হবে নবান্নের দিকেও, মহাকরণের দিকেও, নবমহাকরণের দিকেও, বিকাশ ভবনের দিকেও, স্বাস্থ্য ভবনের দিকেও। শুধু নবান্নে সব ফাইল থাকে না, সব দিকে নজর রাখতে হবে, কে ঢুকছে কে বেরোচ্ছে, বড় দায়িত্ব এটা। আর ভাইপো বাবু প্রতিবার ভোটের পরে তো ভ্যানিশ হয়ে যান। একটা তো তার তৈরি করা অজুহাত আছে, ডাক্তার দেখাতে হবে। পশ্চিমবঙ্গ তো নয়, কলকাতায় নয়, ভারতেও নয়, আমেরিকা ছাড়া তো ভালো ডাক্তার পাওয়া যায় না। দুবাই হয়ে আমেরিকা, নিজের হোক বা পরিবারের কারো চিকিৎসা হোক, আমেরিকাতে যেতেই হবে। তো দলের যে কোনো বিপদের সময় তিনি ভ্যানিশ হয়েছেন। আর যে কর কাণ্ডই হোক বা ইডির তল্লাশিতে পিসিমণির ডাকাতি করার সময়ই হোক, তিনি ভ্যানিশ হয়ে গেছেন। তিনি মেঘের আড়াল থেকে লড়াই করেছেন। আর এবার তো অনেক বড় দায়িত্ব নিতে হবে। ভবানীপুরে পিসিমণি হেরে গেলে দলের পুরো দায়িত্ব তাকে নিতে হবে। তো দিল্লি সামলাতে হবে, কলকাতা, দলের যেটুকু থাকবে, দলটা ভেঙে টুকরো হবার পরেও দলে অনেকে কথা শুনবে না, তারা কিন্তু একটা ভ্যাকেশন চাই। 4 তারিখ রাত 12টার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতায় থাকতে বলেছেন। অনেককে বলেছেন ডিজে শোনাবেন। তার ডিজিটাল যোদ্ধা, যাদের আমি ডিজিটাল যোদ্ধা মানে যোদ্ধা খুব বড় কথা, কি বলবো ভাবিনি, যারা আমাকেও প্রতিদিন সবুজ গোলা মানে সবুজ আবির গোলা জল খাওয়াবার হুমকি দিচ্ছেন। 4 তারিখের পর তুই কোথায় থাকিস দেখে নেবো, এটা যারা বলছেন। কোথায় থাকবো? এই পশ্চিমবঙ্গে থাকবো। তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে একই পোশাকে একইভাবে পিনাক্কি বলছে কথা বলবে। চ্যালেঞ্জ রইল আমার। আমি কোনোদিনও যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ করব না, কারণ জানি তারা খুব অভাবে পড়ে এই কাজটা করছেন। অল্প টাকার বিনিময়ে একটি কমেন্টে 2টি টাকা পাওয়া যায়, সেই টাকাটার বিনিময়ে তাদেরকে এই কাজটা করতে হয়, তাও বেনামে। হিন্দুর ছেলেরা নানা রকম মুসলিম নাম নিয়ে কমেন্ট করেন, ফোন করেন, প্রতিদিন 100 ফোন আসে, ধরি না, খালি দেখতে পাই স্ক্রিনে কি নামে ফোন আসছে, বুঝতে পারা যায়। এই যে কাজটা করছেন তারা এই বাংলারই ছেলে, তারা কিছু পায়নি। তারা পিতামাতা মারা গেলে সমবেতের 2000 টাকার জন্য লাইনে দাঁড়াবেন। সেই মানুষগুলোই কিন্তু মাত্র 2 টাকার জন্য একটা কমেন্ট করে আমাকে তুই তুকারি করেন। আমি তাদের মধ্যেও যে কজনকে আজ পর্যন্ত জবাব দিয়েছি আপনি ছাড়া কথা বলিনি, কেন বলবো? কিন্তু ভাইপো কি 4 তারিখ রাত 12টার পরেও কলকাতায় থাকবেন? আমার বিশ্বাস হয় না। আগেই চলে যাবেন কিনা কেউ জানতে পারবেন না। তো ভাইপোকে তো কেউ দেখতে পায় না। ভাইপো তো একটা অশরীরই হয়ে থাকেন যে কোনো ইস্যুতে, আড়াল থেকে, ইন্দ্রজিতের মতো মেঘের আড়াল থেকে তিনি একটা টুইট করবেন, কখন একটা ছবি ছেড়ে দেবেন, এবং পদলেহনকারীরা সেই ছবিটা নিয়ে উদ্দাম নৃত্য করবেন বিভিন্ন সংবাদ মাধ্যম। সময় আসবে, তাদের কথাও বলার সময় আসবে, যে কোনো মুহূর্তে তিনি রাজ্য ছাড়তে পারেন। তারপর হয়তো দেশ লম্বা ছুটি কাটিয়ে ফিরে তাকেই হয়তো পিসির যে সাম্রাজ্য, তৃণমূল কংগ্রেস নামে যে সাম্রাজ্য, তার সাম্রাজ্যের একমাত্র অধিপতি হতে পারে। কারণ তিনি তো সাংসদ হয়ে রয়েছেন আপাতত 3টে বছর, তার কোনো চিন্তা নেই। এসব আলোচনা তৃণমূলের ভেতরেই। আমি এই আলোচনা একটুও বানিয়ে বলছি না, এই আলোচনা তৃণমূল নেতারা করছেন। তারা বলছেন
তাই আমি খালি একটা কথা বলি, আগে বলেছিলাম স্ট্রং রুমের সঙ্গে সঙ্গে নবান্ন, বিকাশ ভবন, স্বাস্থ্য ভবনের দিকে নজর রাখতে হবে, এখন মনে হচ্ছে একটু বিমানবন্দরের দিকেও নজর রাখতে হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।